আমার নাম তিশা। বিয়ের আগে আমি ছিলাম খুব ছটফটে। গান গাইতাম, আবৃত্তি করতাম, নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতাম। আর আমার বর সায়ন, ও একদম উল্টো, ভীষণ চুপচাপ, গম্ভীর আর কাজের পোকা। আমাদের বিয়েটাও পারিবারিকভাবেই হয়েছিল। আমি সবসময় ভাবতাম বিয়ের পর আমার বর আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে, ক্যান্ডেল লাইট ডিনার করবে, হুটহাট সারপ্রাইজ গিফট দেবে। কিন্তু সায়নের মধ্যে এসবের ছিটেফোঁটাও ছিল না। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসত। আমি হয়তো নতুন কোনো শাড়ি পরে ওর সামনে গিয়ে দাঁড়াতাম, ও একবার তাকিয়ে বলতো, ভালো লাগছে, চা হবে? আমার খুব অভিমান হতো। মনে হতো, এই লোকটা কি রোবট? এর কি কোনো ফিলিংস নেই? ফেসবুকে বন্ধুদের কাপল ছবি দেখলে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। মনে হতো আমার কপালেই জুটল একটা বেরসিক মানুষ। সমস্যাটা শুরু হলো আমাদের মেয়ে তুলি হওয়ার পর। প্রেগন্যান্সির সময় আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। আগে সেই স্লিম ফিগার আর নেই, পেটে স্ট্রেচ মার্ক, চোখের নিচে কালি আর সবসময় ক্লান্ত ভাব। আমি আয়নায় নিজেকে দেখে নিজেই হতাশ হতাম। মনে হতো সায়ন নিশ্চয়ই এখন আর আমাকে পছন্দ করে না, কারণ ও এখন আমার দিকে আরও কম তাকায়। অফিস থেকে ফিরে মেয়ের সাথে একটু খেলে তারপর ঘুমিয়ে পড়ে। সেবার আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমি ভেবেছিলাম সায়ন নিশ্চয়ই মনে রেখেছে, কিন্তু রাত 12টা বাজল, সকাল হলো, ও কিছুই বলল না। অফিসে যাওয়ার সময় শুধু বলল, আজ ফিরতে দেরি হবে। আমি সারা দিন অঝরে কাঁদলাম। ঠিক করলাম আজও ফিরলে আমি সোজাসুজি ডিভোর্সের কথা বলবো। যে মানুষটা বিবাহবার্ষিকী মনে রাখতে পারে না, আমার অসুন্দর হয়ে যাওয়া শরীরটাকে অবহেলা করে, তার সাথে আর থাকবো না। রাত 10টায় সায়ন ফিরল। আমি তখনও না খেয়ে ড্রয়িং রুমে বসে। ও ঘরে ঢুকে আমার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিল। আমি রাগী গলায় বললাম, কি এটা? আমার তো কোনো কিছুর দরকার নেই, তুমি তো আজ দিনটাই ভুলে গেছো। সায়ন শান্ত গলায় বলল, খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম। ভেতরে একটা হারমোনিয়াম। বিয়ের পর সংসারের চাপে আর মেয়ের দেখাশোনা করতে গিয়ে আমি গান গাওয়া ছেড়েই দিয়েছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। সায়ন পাশে বসে বলল, বিয়ের আগে তোমার গানের গলা শুনেই আমি তোমাকে পছন্দ করেছিলাম তিশা। গত 2 বছর তুমি সংসার আর বাচ্চার জন্য নিজেকে উজাড় করে দিয়েছ। আমি অফিস থেকে ফিরে দেখি তুমি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছ, তাই জাগাই না। তোমার গায়ের ওই স্ট্রেচ মার্ক বা বেড়ে যাওয়া ওজন আমার চোখে পড়ে না। আমার চোখে পড়ে একটা মেয়ে কতটা স্যাক্রিফাইস করে মা হয়ে উঠেছে। আমি চুপ করে রইলাম। সায়ন আবার বলল, আমি হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি না, রোমান্টিক কথা বলতে পারি না, কিন্তু আমি চাই তুমি আবার গান গাও, তুমি নিজের যত্ন নাও। আমার কাছে তুমি আগে যেমন ছিলে এখনও তেমনই আছো। শুধু আগে ছিলে আমার প্রেমিকা, আর এখন তুমি আমার সন্তানের মা, আমার সংসারের মেরুদণ্ড। আমি সায়নের বুকে মাথা রাখলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সেই কান্না কষ্টের নয়, অদ্ভুত এক সুখের। আমি বুঝতে পারলাম, যারা মুখে ভালোবাসা প্রকাশ করে না, তাদের ভালোবাসাটা থাকে কাজের মধ্যে, দায়িত্বের মধ্যে। সেদিন আমি বুঝেছিলাম সায়ন আমাকে অবহেলা করেনি, বরং আমাকে আমার হারিয়ে যাওয়া সত্তাটা ফিরিয়ে দিতে চেয়েছে। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যা আপনাকে পূর্ণতা দেয়, আপনাকে আপনার মতো করে বাঁচতে সাহায্য করে। এখন আর আমি নিজেকে অবহেলিত ভাবি না, কারণ আমি জানি সায়নের নীরবতাই আমার জীবনের সবচেয়ে বড় চিৎকার, ভালোবাসার চিৎকার। আমার বরের নাম শফিক। শফিক মানুষটা বড্ড বেরসিক আর কাঠখোট্টা। আমি যখন প্রথম মা হব শুনলাম, তখন আমার খুশির সীমা ছিল না। আমি ভাবতাম শফিক নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরে ঘুরপাক খাবে বা ফেসবুকে বড় করে স্ট্যাটাস দেবে, আলহামদুলিল্লাহ বাবা হতে চলেছি। কিন্তু শফিক, ও অফিস থেকে ফিরে খবরটা শুনে শুধু একটু হাসল, তারপর বলল, সাবধানে থেকো, কাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ব্যাস, ওইটুকুই। পুরো 9 মাস আমি দেখেছি আমার বান্ধবীদের বররা কত কী করে। কেউ মেটার্নিটি ফটোশ্যুট করছে, কেউ বইয়ের পেটে কান পেতে অনাগত বাচ্চার সাথে কথা বলছে, কেউ হুটহাট মাঝরাতে আইসক্রিম এনে দিচ্ছে। আর শফিক, ও শুধু নিয়ম করে ওষুধ খাইয়ে দিয়েছে আর ক্যালেন্ডারে দাগ দিয়েছে, কবে আল্ট্রাসোনোগ্রাম, কবে চেক আপ। আমি যদি বলতাম, শফিক দেখো না বাবুটা নড়ছে, একটু হাত রাখো, ও ল্যাপটপ থেকে চোখ না সারিয়ে বলতো, নড়বে তো বাটেই, এটা স্বাভাবিক, তুমি ঠিকমতো খেয়েছো তো? আমার খুব কান্না পেত। মনে হতো এই লোকটা কি পাথর, ওর মধ্যে কি বাচ্চার জন্য কোনো আবেগ নেই, ও কি বাবুটাকে ভালোবাসে না? অবশেষে মেয়ে হলো আমাদের, সিজার করতে হলো। আমি যখন পোস্ট অপারেটিভ রুমে ব্যথায় কাতরাচ্ছিলাম, শফিক তখনও চুপচাপ। ও নার্সদের সাথে কথা বলছে, কেবিনে শিফট করার ব্যবস্থা করছে। একবারও আমার মাথায় হাত বুলিয়ে বলল না, তোমার কি খুব কষ্ট হচ্ছে?
বাসায় ফেরার পর শুরু হলো আসল যুদ্ধ। বাচ্চার কান্না, আমার শরীরের ব্যথা, রাত জাগা, সব মিলিয়ে আমি পাগল পাড়া অবস্থা। আমার মনে হতো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। শফিক অফিস করে, তাই আমি ওকে রাতে ডাকতাম না, ভাবতাম ও বিরক্ত হবে। ও তো এমনিতেই ঘুমানোর ব্যাপারে খুব খুঁতখুঁতে, একটু শব্দ হলেই ওর ঘুম ভেঙে যায় আর মেজাজ খারাপ করে। সেদিন রাত 3টে বাজে, মেয়েটা একটানা কেঁদেই যাচ্ছে, থামছেই না। আমার পেটের সেলাইয়ে টান পড়ছে, শরীর আর চলছে না। আমি কান্না আটকাতে পারছিলাম না। হঠাৎ শফিক উঠে বসলো। আমি ভাবলাম এই বুঝি ধমক দেবে, বাচ্চাকে থামাও, কাল অফিস আছে। কিন্তু শফিক কোনো কথা না বলে আমার কোল থেকে মেয়েকে তুলে নিল। তারপরও মেয়েকে বুকে জড়িয়ে ধরে সারা ঘর পায়চারি করতে লাগল। যে শফিক বাচ্চার পটি পরিষ্কার করতে ঘৃণা পেত, সে দেখলাম দিব্যি ডায়পার চেঞ্জ করে দিল। মেয়েটা ওর কাঁধে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। শফিক মেয়েকে দোলনাতে শুইয়ে দিল না, নিজের বুকের ওপর রেখেই সোফায় হেলান দিয়ে বসে রইল। আমি ফিসফিস করে বললাম, ওকে শুইয়ে দাও, তোমার কষ্ট হবে। শফিক মৃদুস্বরে বলল, না থাক, বিছানায় শোয়ালে যদি আবার কেঁদে ওঠে। তোমার শরীর খারাপ, তুমি একটু ঘুমাও, আমি আছি তো। সকালবেলা ঘুম ভাঙার পর দেখি শফিক সোফাতেই বসে আছে। কোলে মেয়ে ঘুমাচ্ছে আর বাবাও বসে বসেই ঘুমাচ্ছে। সারা রাত ও মেয়েকে কোল থেকে নামায়নি, পাছে আমার ঘুম ভেঙে যায়। যে লোকটা ফটোশ্যুট করেনি, যে লোকটা পেটে কান পেতে কথা বলেনি, সে আজ সারা রাত জেগে নিজের আরামের ঘুম হারাম করে দিয়েছে, শুধু আমাদের মা মেয়ের শান্তির জন্য। আমি বুঝলাম, আধুনিক বাবারা হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভালোবাসা দেখায়, কিন্তু শফিকের মতো বাবারা ভালোবাসা দেখায় নির্ঘুম রাত জেগে। ওরা মুখে ভালোবাসি বলে না, কিন্তু আদরের চাদর হয়ে সবটুকু আগলে রাখে। এখন শফিক যখন অফিস থেকে ফিরে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে, তখন ওর চোখে যে দীপ্তি দেখি, তা কোনো সিনেমার হিরোর চোখেও থাকে না। আমার গল্পে কোনো নাটক নেই, সারপ্রাইজ গিফট নেই, কিন্তু আমার গল্পে একজন শফিক আছে, যে আমাদের পুরো পৃথিবীটা তার 2 হাতে আগলে রাখে। আমার নাম নীলা। গায়ের রংটা ঠিক উজ্জ্বল ফর্সা নয়, যাকে বলে শ্যামলা। আর পড়াশোনাও খুব সাধারণ। অথচ আমার বর আরফান, ও যেন ঠিক সিনেমার হিরো। যেমন লম্বা তেমনই ফর্সা, আর বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করে। ওর চলাফেরা, কথাবার্তা সবকিছুতে একটা আভিজাত্য আছে। বিয়ের পর থেকে আমার মনের মধ্যে একটা হীনমন্যতা কাজ করত। আরফানের কলিগদের বউরা কত স্মার্ট, কত স্টাইলিশ। ওরা অনর্গল ইংরেজিতে কথা বলে, পার্টিতে ওয়েস্টার্ন ড্রেস পরে। আর আমি শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ইংরেজি বলতে গেলে তোতলাই। আমার সবসময় মনে হতো আরফান নিশ্চয়ই আমাকে নিয়ে কোথাও যেতে লজ্জা পায়। ও যখন অফিসের পার্টিতে একা যেত, আমি ভাবতাম ও চায় না ওর খ্যাত বউকে কেউ দেখুক। সেবার আরফানের প্রমোশন হলো। ও বলল, নীলা, কাল কিন্তু গ্র্যান্ড পার্টি, অফিসের বস, সব কলিগ আসবে, তোমাকে যেতেই হবে। আমি ভয়ে কোঁকড়ে গেলাম, ভাবলাম এবার আরফানের মান সম্মান ডুববে। আমি পার্লারে গিয়ে চড়া মেকআপ নিলাম। গায়ের রংটা যাতে ফর্সা দেখায়, সেজন্য ফাউন্ডেশনের পুরো আস্তর দিলাম। শাড়ি ছেড়ে একটা গাউন পরলাম, যেটা পরতে আমার খুব অস্বস্তি হচ্ছিল। পার্টিতে গিয়ে দেখি ঝকঝকে সব মানুষ। আমি এক কোণায় জুস হাতে দাঁড়িয়ে রইলাম। আরফানকে দেখছিলাম ওর কলিগদের সাথে হাসাহাসি করছে। হঠাৎ আরফানের বস আমার দিকে এগিয়ে এলেন, ইংরেজিতে কিছু একটা জিজ্ঞেস করলেন। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। উত্তর দিতে গিয়ে তোতলে গেলাম। হাত থেকে জুসের গ্লাসটা পড়ে গাউন ভিজে একাকার হয়ে গেল। সবাই আমার দিকে তাকালো। আমার মনে হলো মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। লজ্জায় আর অপমানে আমার চোখে পানি চলে এলো। বাসায় ফেরার পথে গাড়িতে আমি কোনো কথা বললাম না। আরফানও চুপ। ঘরে ঢুকেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে ঘষে ঘষে মেকআপ তুলতে লাগলাম। রাগে দুঃখে আমি চিৎকার করে বললাম, আমাকে কেন নিয়ে গেলে? আমি তো তোমার স্ট্যাটাসের সাথে মানাই না। তোমার উচিত ছিল কোনো স্মার্ট ফর্সা মেয়েকে বিয়ে করা। আমার মতো গেয় ভূতকে বিয়ে করে তোমার জীবনটাই নষ্ট। আরফান আমার হাতটা ধরল। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আরফান শান্ত গলায় বলল, নীলা, তুমি কি ভাবো আমি তোমাকে কেন ভালোবাসি? তোমার এই মেকআপ বা স্মার্টনেসের জন্য? আমি ফুপিয়ে বললাম, তুমি তো আমাকে নিয়ে লজ্জা পাও, তাই তো একা একা পার্টিতে যাও। আরফান আমার গালে হাত রেখে বলল, আমি তোমাকে পার্টিতে নিতে চাই না, কারণ আমি জানি তুমি ওসব মেকি পরিবেশে অস্বস্তি বোধ করো।
আজ নিয়ে গিয়েছিলাম শুধু একটা কারণে। আমি চেয়েছিলাম আমার অফিসের ওই প্লাস্টিকের মানুষগুলো দেখুক আমার শান্তিটা কোথায়। আমি অবাক হয়ে তাকালাম। আরফান বলল, সারা দিন ওই কৃত্রিম হাসি আর মেকি স্মার্টনেসের ভিড়ে আমি হাঁপিয়ে উঠি। দিন শেষে যখন বাসায় ফিরি তখন তোমার এই মায়াভরা মুখটা দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি যখন শাড়ি পরে সাধারণ সাজে আমার জন্য অপেক্ষা করো তখন মনে হয় আমি আমার হোম খুঁজে পেয়েছি। আমি কোনো শোপিস চাইনি নীলা, আমি একজন মানুষ চেয়েছিলাম। আর তুমি হলে সেই মাটির মানুষ যার কাছে এলে আমি শ্বাস নিতে পারি। সেদিন আমি বুঝেছিলাম স্মার্টনেস বা গায়ের রং ভালোবাসা মাপার মাপকাঠি নয়। কেউ কেউ কৃত্রিম আলোয় জ্বলতে পছন্দ করে, আবার কেউ কেউ স্নিগ্ধ জোনাকির আলোকেই জীবন মনে করে। আরফান সেই জোনাকির আলোটাই খুঁজেছে আমার মাঝে। এখন আমি আর নিজেকে বদলানোর চেষ্টা করি না। আমি জানি আমার সাধারণত্বই আমার বরের কাছে সবচেয়ে অসাধারণ। Kill. 領域展開福間水し I don't give up. That's not how you win a race. First blood. Double kill. Double kill. I don't give up. That's not how you win a race. I need equipment. Head there. First blood. Help me! Double kill.
不良空所